আজকে করাবো ঘর্ষণের পার্ট টুটা। আর পার্ট টুতে আজ আলোচিত হবে কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান। প্রথমে আসি ফর্মুলা নাম্বার ওয়ানে। তো ফর্মুলা নাম্বার ওয়ানে আছে অনুভূমিক অমসৃণ তলে কোনো বস্তুকে গতিশীল করতে ন্যূনতম বল এফ মিনিমাম ইকুয়াল টু মিউ সাফিক্স এস এমজি। এখানে মিউ সাফিক্স এস হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এবং সচল রাখতে যে ন্যূনতম বল দরকার সেটি হলো মিউ সাফিক্স কে এমজি। আর এই মিউ সাফিক্স কে হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক। তো চলো দেখা যাক এই ফর্মুলার উপর একটা অঙ্ক করে দেখাই। চলে আসি প্রথম প্রবলেমে। আর প্রথম প্রবলেমটা হচ্ছে ছায়া প্রকাশনের প্রবলেম সেট ওয়ানের এক দাগের অঙ্ক। প্রশ্ন দেওয়া আছে অনুভূমিক তলে রাখা 100 গ্রাম ভরের একটি বস্তুকে গতিশীল করতে তলের সমান্তরালে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে। দেওয়া আছে বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.4। এখানে কি আমাদের কি করতে হবে? গতিশীল করতে। তাহলে এখানে কি আছে? গতিশীল করতে কত বল দরকার? মিউ সাফিক্স এস এমজি, যেখানে মিউ সাফিক্স এস মানে হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। যদি কখনো আলাদা করে মেনশন করে না দেওয়া থাকে তো এটা কি আমরা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ধরেই কাজ করব। তাহলে আমাদের কত বল দরকার? এফ মিনিমাম। আর এখানে মিউ সাফিক্স এস আমি ডিনোট করলাম না, মিউ দিয়ে লিখছি। তাহলে কত বল দরকার? মিউ এমজি। তো মিউ এর ভ্যালু কত আছে? 0.4। এম কত আছে? 100 গ্রাম। সিজিএস এ করছি তো জি এর মান তাহলে কত আসবে? 980। তাহলে 392 এখানে পাবো দুটো সি। সিজিএস এ করেছি মানে তাই বলের ইউনিট আসবে কি? 9। তাহলে কত বল দরকার? 392,009 বলের দরকার। দেখবে প্রবলেম নাম্বার 3 তে সেট 1 এর 3 দাগের অঙ্কটাও কিন্তু তোমরা কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করে 3 দাগের অঙ্কটাও করতে পারবে। এবার আসি ফর্মুলা নাম্বার 2 তে। ধরো কোনো বস্তুর উপর শুধুমাত্র ঘর্ষণ বলই কাজ করছে এবং সেটা বাধা হিসেবে কাজ করছে, তাহলে কি হবে? বস্তুর গতি মন্দীভূত হবে। আর ঘর্ষণ বল যদি অনুভূমিক তলে থাকে তাহলে আমরা দেখেছি অনুভূমিক তলে যে ঘর্ষণ বল কাজ করে সেটা মিউ এমজি। তাহলে এই বলের প্রভাবে বস্তুর মধ্যে যে মন্দন সৃষ্টি হবে সেটা কত হবে? ঘর্ষণ বল বাই ভর। এখন ঘর্ষণ বল যেহেতু মিউ এমজি, তাকে যখন আমি ভর দিয়ে ডিভাইড করছি তাহলে মিউ এমজি বাই এম, তাহলে এম এম কেটে গেল, তখন বস্তুর মধ্যে যে সৃষ্ট মন্দন থাকবে সেটা হবে মিউজি। আর এই মন্দনের প্রভাবে কি হবে? গতিশীল বস্তু একসময় কি হবে? তার গতি কমতে কমতে এক সময় গিয়ে থেমে যাবে। আর সে যদি থামার আগে যদি এস দূরত্ব অতিক্রম করে তবে আমরা বলতে পারি যে এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2 মিউ জি। এখানে ফর্মুলা হিসেবে লিখে দিয়েছি কি? অনুভূমিক তলে ঘর্ষণের প্রভাবে সৃষ্ট মন্দন ইকুয়াল টু মিউ জি। আর এই মন্দনের প্রভাবে কোনো বস্তু এস দূরত্ব অতিক্রম করে গতিহীন হলে এস ইকুয়াল টু কি হচ্ছে? ইউ স্কোয়ার বাই 2 মিউ জি। দেখো ফর্মুলাটা তাও কিভাবে পেলাম? আমরা যদি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s ফর্মুলা অ্যাপ্লাই করি, কিন্তু যেহেতু এখানে মন্দন তাই প্লাস না দিয়ে মাইনাস 2s যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো অন্তিম বেগ তো জিরো। কেন? বস্তুর যেহেতু বেগ গতিহীন হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, তো ভি জিরো। আর ইউ তো শুরুর বেগ ছিলই। আর এ মানে এখানে কত? ঘর্ষণের প্রভাবে সৃষ্ট মন্দন মিউ জি। তাহলে কি পাচ্ছি? 2 মিউ জি এস ইকুয়াল টু ইউ স্কোয়ার, দ্যাট মিন্স এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2 মিউ জি। তাহলে এটাই হলো। যদি শুধুমাত্র, অবশ্যই মাথায় রাখবে, যদি শুধুমাত্র ঘর্ষণ বলের জন্যই গতিহীন হয় তো, যদি বস্তুর উপর আরেকটা বল কাজ করে তখন কিন্তু আবার আমাদের লব্ধি বল কাউন্ট করে করতে হবে। তখন কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করব না। এখানে একটা প্রবলেম দিয়েছি, এটা ছায়া প্রকাশনীর প্রবলেম সেট 1 এর 2 দাগের অঙ্ক। একটি পাথর বরফের উপর দিয়ে 20 মিটার চলার পর স্থির হলো। পাথরটির প্রাথমিক বেগ 1 মিটার পার সেকেন্ড হলে পাথর ও বরফের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক কত? 20 মিটার চলার পর স্থির হলো, তার মানে এটা কি দেওয়া আছে? এস। পাথরটির প্রাথমিক বেগ 1 মিটার পার সেকেন্ড, তার মানে কি পেলাম? ইউ, কারণ ইউ মানে বস্তুর প্রাথমিক বেগ।
চাইছে কি পাথর ও বরফের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক কি চাইছে? মিউ। তাহলে আমরা এখানে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি s ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2 মিউ জি, যেহেতু মিউ চাইছে তাহলে মিউ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার বাই 2s জি। এর স্কোয়ার মানে একই হলো, আর s এর ভ্যালু আছে 20, জি এর ভ্যালু পাবো আমরা 9.8, যেহেতু দেওয়া নেই। এবার যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব মিউ। তাহলে ক্যালকুলেট করে নিও। তো এভাবে আমরা এই ফর্মুলার উপর বেস করে এই ধরনের অঙ্কগুলো কিন্তু সলভ করতে পারবো। আচ্ছা, এই ফর্মুলার উপর বেস করে আরো একটা প্রবলেম দেখাচ্ছি। এটা ছায়া প্রকাশনের এই প্রবলেম সেট 2 এর এক দাগের অঙ্ক। এখানে ভাষাটা একটু অন্যরকম ভাবে আছে। দেখো, 36 কিমি পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রাককে ব্রেক কষে এমন ভাবে থামাতে হবে যাতে ট্রাকের ওপর রাখা মাল স্থির অবস্থাতেই থাকে। মাল ও ট্রাকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া 0.2। ট্রাকটিকে কমপক্ষে কত দূরে থামানো যাবে? তো ট্রাকটিকে কমপক্ষে কত দূরে থামানো যাবে মানে চাইছে কি এস, বেগ ইউ দেওয়া আছে, মিউ ও দেওয়া আছে। তাহলে আমাদের চলো ফর্মুলা দিয়ে বার করে ফেলি। তাহলে এস ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি ইউ স্কোয়ার বাই 2 মিউ জি। এখানে দেখো বেগ যেটা দেওয়া আছে সেটা কিমি পার আওয়ার দেওয়া আছে। তো বেগ যদি কখনো কিমি পার আওয়ার থাকে তাহলে তাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবে। শর্টকাট করার জন্য তুমি এটাকে 5/18 দিয়ে গুণ করো, তো মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। অবশ্যই কিমি পার আওয়ার থাকে। 5/18 কেন? কিমি থেকে মিটার করার জন্য 1000 দিয়ে গুণ করছি, আর এখানে ঘন্টা আছে সেখান থেকে সেকেন্ড করার জন্য 3600 দিয়ে ভাগ করছি। তো 1000/3600 কাটাকাটি করলে তুমি 5/18 পাবে। তাহলে 18 দুগুণে 36, মানে 5 দুগুণে 10, পেলাম কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ পেয়ে গেলাম, বসিয়ে দাও 10 তার স্কোয়ার। মিউ এর ভ্যালু কত আছে? 0.2। যেহেতু আমরা এসআই তে করছি তার মানে জি এর ভ্যালু আমরা কত বসাবো? 9.8। এবার ভ্যালুগুলো পুট করে দিলে তুমি এস এর ভ্যালু পেয়ে যাবে। এই একই ফর্মুলার উপর বেস করে তোমরা প্রবলেম সেট 1 এর 12 দাগের অঙ্কটাও কিন্তু করতে পারবে। এবার আসি ফর্মুলা নাম্বার 3 তে। তো ফর্মুলা নাম্বার 3 তে বলছি দু হাতে চেপে যদি আমরা কোনো বস্তুকে উপরে তুলতে চাই তাহলে প্রতি হাতে কত বল প্রয়োগ করতে হবে? যেমন ধরো একটা বস্তুকে আমরা দু হাতে চেপে ধরে উপরে তুলতে চাইছি সমবেগে। তো যখন চেপে ধরেছি তাহলে হাত কর্তৃক বস্তুর উপর একটা বল প্রয়োগ করছি, তার জন্য কি পাবো? একটা প্রতিক্রিয়াও তো পাবো। আমরা হাত দিয়ে যে বস্তুর উপর চেপে ধরেছি সেটা যদি ক্রিয়া হয় তাহলে বস্তু কি করছে? আমাদের হাতের উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দিচ্ছে। সেই প্রতিক্রিয়াগুলোকে এগুলোকে আমি এন দিয়ে ডিনোট করলাম। এই প্রতিক্রিয়া কিন্তু অবশ্যই হাত কর্তৃক প্রযুক্ত বলেরই সমান হবে। এবার দেখো বস্তুর ওজন তো কাজ করবে নিচের দিকে, যার জন্য বস্তু পড়তে চাইবে, কিন্তু পড়ছে না কেন? এই যে হাতে আমরা চেপে ধরেছি, বস্তু যে পড়তে চাইছিল, তারপরে বস্তুর যে গতি, সেই গতির বিপরীতে কি কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে। আর সেই ঘর্ষণ বল দেখো হাত দিয়ে তো এদিকে চেপে ধরেছি, তাহলে এদিকে একটা ঘর্ষণ কাজ করবে, আবার এদিকেও কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করবে। তাহলে ঘর্ষণ এদিকে একটা কাজ করছে, এই হাত আর বস্তুর স্পর্শতলে এখানে, আর এখানেও কাজ করছে। তো আমরা জানি ঘর্ষণ বল ইকুয়াল টু হয় ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু লম্ব বল। এখন ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ ধরি তো এখানে লম্ব বল এন, আবার এখানেও সেম লম্ব বল এন। তাহলে বস্তুর উপর কি উপর দিকে কাজ করছে ঘর্ষণ বল মিউ এন এন্ড মিউ এন, দ্যাট মিন্স মিউ এন প্লাস মিউ এন, আর নিম্নাভিমুখী কাজ করছে ওজন। তাহলে সাম্যাবস্থায় মানে বস্তু যখন পড়ছে না সেই কন্ডিশনে কি হবে? এই ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল সমান হবে। তাহলে সাম্যাবস্থায় আমরা বলতে পারি মিউ এন প্লাস মিউ এন ইকুয়াল টু এমজি। দ্যাট মিন্স 2 মিউ এন ইকুয়াল টু পেলাম কত? এমজি। তাহলে এন ইকুয়াল টু এমজি বাই 2 মিউ।
এখন এই এন যে প্রতিক্রিয়া বল সেটা কোথা থেকে পেয়েছি? হাত কর্তৃক বস্তুর উপর আমরা যে বল প্রয়োগ করছি তার জন্যই তো প্রতিক্রিয়া পেয়েছি। আর হাত কর্তৃক প্রযুক্ত বল আর এই প্রতিক্রিয়া বল তো সমানই হবে। তার মানে উল্লম্ব ভাবে তুলতে প্রতি হাতে যে বল দরকার সেই বলটাই কিন্তু হবে আমার mg/2 μ। এই বলটাকে যদি আমি F দিয়ে ডিনোট করি তাহলে F ইকুয়াল টু বলতে পারি mg/2 μ। কারণ হাত কর্তৃক বলের সমানই তো প্রতিক্রিয়া বল কাজ করবে। তাহলে প্রতিক্রিয়া বল যদি এটা হয় তাহলে হাত কর্তৃক প্রযুক্ত বল এটাই হবে। তো চলো এই ফর্মুলা বেস করে একটা অঙ্ক দেখাই। ছায়াপ্রকাশনীর প্রবলেম সেট 1 এর 4 দাগের অঙ্ক। তো প্রবলেমটা কি আছে দেখো। 1 কেজি ভরের একটি পাত্রকে দুপাশে দু হাত দিয়ে চেপে ধরে সমবেগে উল্লম্বভাবে ওপরে তোলা হচ্ছে। পাত্র ও হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে প্রতি হাতে কত বল প্রয়োগ করতে হবে? তো আমরা এখানে ফর্মুলায় পেয়েছি যেটা প্রতি হাতে প্রযুক্ত বল কত? F ইকুয়াল টু mg/2 μ। চলো বসিয়ে দিই। F ইকুয়াল টু mg/2 μ। m এর ভ্যালু 1 কেজি। SI তে যেহেতু করছি তো g এর ভ্যালু 9.8, μ এর ভ্যালু দেওয়া আছে 0.2। একটা ঘর আগে পয়েন্ট তুলে দিলাম। 49 আর 49/2 তার মানে পাবো 24.5 নিউটন। তাহলে প্রতি হাতে কত বল প্রয়োগ করতে হবে? 24.5 নিউটন। এবার আসি ফর্মুলা নাম্বার 4। ফর্মুলা নাম্বার 4 কি বলছি? অনুভূমিক বলের সাহায্যে আমরা যদি কোনো বস্তুকে দেওয়ালে ঠেকিয়ে সমবেগে উপরে তুলতে চাই তাহলে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বলের দরকার? তো আমরা একটা বস্তুকে এরকম একটা অনুভূমিক বলের সাহায্যে একটা অনুভূমিক বল প্রয়োগ করে বস্তুটাকে দেওয়ালে ঠেকিয়ে এরকম উপর দিকে তুলছি। তাহলে উপর দিকে তুলতে চাই কি পরিমাণ ঊর্ধ্বমুখী বলের দরকার? যখন আমরা বস্তুকে উপর দিকে তুলতে চাইছি এমনি তো বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে, আর যেহেতু সমবেগে উপরে তুলতে চাইছি তখন ঘর্ষণ কিন্তু কাজ করবে নিচের দিকে। তাহলে ঘর্ষণ কোথায় কাজ করবে? এই দেওয়াল আর বস্তু যেখানে টাচ করেছে সেইখানে। এই তাহলে এখানে কাজ করবে ঘর্ষণ বল। আর আমরা জানি ঘর্ষণ বল মানে হয় মিউ ইন্টু লম্ব বল। এখন দেওয়ালে আমরা অনুভূমিক ভাবে যে বল প্রয়োগ করে উপরে তুলছিলাম সেই অনুভূমিক বলেরই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া পাচ্ছি এন। তাহলে আমাদের ঘর্ষণ বল কত হবে? মিউ ইন্টু লম্ব বল। আর এই লম্ব বল এন কিন্তু আমরা অনুভূমিক ভাবে যে বল প্রয়োগ করে উপরে তুলছিলাম সেই অনুভূমিক বলেরই কিন্তু সমান হবে। তাহলে আমাদের উপরে তুলতে কতটা বল দরকার? দেখো উপরে তুলতে গেলে সেইটুকুই বল দরকার যাতে কিনা এই mg আর এই মিউ এন যে নিচের দিকে কাজ করছে তাকে যেন প্রতিমিত করতে পারে। তাহলে আমাদের ঊর্ধ্বমুখী বল হতে হবে অবশ্যই mg প্লাস মিউ এন। আর এই n কার সমান হবে? অনুভূমিক ভাবে আমরা যে বল প্রয়োগ করব তার সমান হবে। তো আমরা n এর জায়গায় লিখতে পারি f সাফিক্স h। এখানে আমি f সাফিক্স h বলতে চাইছি কোনটা? অনুভূমিক ভাবে যে বল প্রয়োগ করা হচ্ছে সেটা। h ফর হরিজন্টাল, তাই f is equal to হচ্ছে অনুভূমিক বল। এখানে অবশ্যই লিখে নেবে পারলে যে অনুভূমিক বলের সাহায্যে দেওয়ালে ঠেকিয়ে, তাহলে ফর্মুলাটা বেশ স্ট্যান্ডার্ড হবে দেখতে। তাহলে আমাদের এই হলো ফর্মুলা। ঊর্ধ্বমুখী বল কত লাগবে? mg প্লাস মিউ fh। এখানে f সাফিক্স h মানে হচ্ছে কি? অনুভূমিক বল। তো চলো এই ফর্মুলার উপর বেস করে আমরা একটা অঙ্ক দেখি। এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে যেটা ছায়া প্রকাশনীর প্রবলেম সেট 1 এর 5 দাগের অঙ্ক। কোয়েশ্চেনটা দেখো কি আছে। 10 কেজি ভরের একটি ব্লককে সমবেগে ওপর দিকে তোলার সময় 49 নিউটন অনুভূমিক বলের সাহায্যে একটি দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে ধরে রাখা হয়েছে। ব্লক ও দেওয়ালের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে ঊর্ধ্বমুখী বলের মান কত?
তো আমাদের ঊর্ধ্বমুখী বলের ফর্মুলা কি আছে? mg প্লাস মিউ ইন্টু এফএক্স। তো বসিয়ে দিই ফর্মুলা ডিরেক্ট। mg ভর কত আছে? 10, g 9.8, মিউ 0.2, আর এফএক্স কত দেওয়া আছে? 49। 9.8 ইন্টু 10 মানে 98। আবার এখান থেকেও তুমি পাবে 9.8, 107.8 নিউটন। তাহলে ঊর্ধ্বমুখী বল দরকার কত? 107.8। এবার চলে আসি নেক্সট ফর্মুলায়। ফর্মুলা নাম্বার 4 এ দিয়েছিলাম যে অনুভূমিক বলের সাহায্যে আমরা কোনো বস্তুকে দেওয়ালে চেপে আমরা উপরে তুলতে চাইছিলাম, সেক্ষেত্রে ঊর্ধ্বমুখী বল কত। কিন্তু ফর্মুলা নাম্বার 5 এ দেখো দিচ্ছি আমরা উপরে তুলতে চাইছি না, অনুভূমিক ভাবে কোনো বল প্রয়োগ করে, মানে অনুভূমিক বল প্রয়োগ করে আমরা জাস্ট বস্তুটাকে দেওয়ালে চেপে ধরে রেখেছি। তো সেক্ষেত্রে ঘর্ষণ বল কত কাজ করবে? যদি আমরা অনুভূমিক বলের সাহায্যে জাস্ট দেওয়ালে চেপে ধরে রাখি, তাহলে এই দেওয়ালে অনুভূমিক বল প্রয়োগ করলাম, প্রতিক্রিয়া পেলাম n। বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে, যার জন্য বস্তু পড়তে চাইবে। আর তখন উপর দিকে কি কাজ করবে? পড়তে বাধা দেবে কে? ঘর্ষণ বল। সেটা কোথায় কাজ করবে? দেওয়াল আর বস্তু স্পর্শতল সেখানে। তার মানে বস্তু যেহেতু পড়ছে না, তার মানে কি এই ঘর্ষণ বল আর ওজন তাহলে সমান। তাহলে অনুভূমিক বলের সাহায্যে দেওয়ালে ঠেকিয়ে কোনো বস্তুকে চেপে ধরে রাখলে ক্রিয়াশীল ঘর্ষণ বল কার সমান হবে? বস্তুর ওজনের সমান হবে। তো চলো এই মানে ফর্মুলার উপর বেস করে একটা প্রবলেম দেখি। বোর্ডে একটা প্রবলেম দেওয়া হয়েছে, যেটা ছায়া প্রকাশনীর এমসিকিউ 4 দাগের অঙ্ক। এটা আবার IIT 94 ও এসেছিল। তো প্রবলেমটা কি আছে দেখো। 0.1 কেজি ভরের একটি ব্লকের উপর অনুভূমিক দিকে 5 নিউটন বল প্রয়োগ করে ব্লকটিকে একটি দেওয়ালের গায়ে চেপে ধরে রাখা হয়েছে। ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে ব্লকের উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান হলো অপশন এ 2.5 নিউটন, অপশন বি 0.98 নিউটন, অপশন সি 4.9 নিউটন এন্ড অপশন ডি 0.49 নিউটন। তো আমরা দেখেছি যে চেপে ধরে রাখলে তখন কিন্তু ঘর্ষণ বল ওজনের সমান হয়। তো ওজন মানে mg, তো ভর আমার কত দেওয়া? 0.1। তাহলে ভর 0.1, যেহেতু কেজিতে আছে তার মানে এসআই তে আছে, আর জি যেহেতু দেওয়া নেই তার মানে আমরা এটা 9.8 ইউজ করব। তো জি এর ভ্যালু যদি 9.8 ইউজ করি, তাহলে 9.8 ইনটু 0.1 তার মানে কত আসলো? 0.98। তার মানে আমাদের ঘর্ষণ বল কত হবে? 0.98 নিউটন। কোথায় আছে এই অপশনটা? বি তে। দ্যাট মিন্স অপশন বি ইজ দা কারেক্ট আনসার। নেক্সট ফর্মুলা চলে আসি। ফর্মুলা নাম্বার 6 এ বলতে চাইছি কি দেখো, কোনো বস্তুকে দেওয়ালে চেপে ধরে রাখতে হাত কর্তৃক যে অনুভূমিক বল দরকার, মানে যে অনুভূমিক বল প্রয়োগ করে আমরা বস্তুটাকে দেওয়ালে চেপে ধরে রাখতে পারবো, সেই বলটা কত হবে? তো যদি আমরা এভাবে হাত কর্তৃক বল প্রয়োগ করে চেপে ধরে রাখি, তাহলে কি হবে? আমরা বস্তুটার উপর বল প্রয়োগ করছি আর বস্তু সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া দিচ্ছে। বস্তুর ওজন কাজ করবে কোথায়? নিচের দিকে mg। আর mgর জন্য পড়তে চাইবে, তখন ঘর্ষণ বল কাজ করবে। এবার ঘর্ষণ বল কিন্তু এখানে দুটো জায়গায় কাজ করবে। কোথায় কোথায়? এখানে যে হাত আমার টাচ করা আছে, তাহলে বস্তুর সাথে হাতের যে স্পর্শতল সেখানে একটা ঘর্ষণ কাজ করবে। আবার দেওয়ালের সাথে যে বস্তুর স্পর্শ হয়েছে যেখানে, সেই কন্ট্যাক্ট যে পয়েন্ট, সেই মানে স্পর্শতলেও কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করবে। তাহলে একটা ঘর্ষণ কাজ করবে এখানে বস্তু আর হাতের মধ্যে, আর একটা কাজ করবে বস্তু আর দেওয়ালের মাঝে। এখন আমরা জানি ঘর্ষণ বল মানে হয় মিউ ইন্টু লম্ব বল, কিন্তু এখানে হাত আর বস্তু, তার মানে এখানে স্পর্শতল আলাদা। আবার এখানে যেমন দেওয়াল আর বস্তু, তাহলে এখানে স্পর্শতল আলাদা।
তাহলে দুটো স্পর্শতল তো সেম না, এখানকার স্পর্শতল আর এখানকার স্পর্শতল দুটো তো আলাদা আলাদা, তো সেখানে ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু আলাদা আলাদা হবে। তাহলে এখানে আমাদের বস্তু আর হাত, এই ঘর্ষণ গুণাঙ্ককে আমি ডিনোট করলাম মিউ সাফিক্স এইচ দিয়ে, এইচ ফর হ্যান্ড, সেই হিসাবে এইচ দিয়ে ডিনোট করলাম। তাহলে এখানে ঘর্ষণ বল কত হবে, মিউ এইচ ইন্টু লম্ব বল। আর এখানে ঘর্ষণ বলটাকে, তার মানে এখানে দেওয়ালের সাথে বস্তুর টাচ আছে, দেওয়াল ইংরেজি ওয়াল, সেই হিসাবে আমি মিউ ডাব্লিউ দিয়ে ডিনোট করলাম, আর লম্ব বল তো এনই থাকছে। তাহলে সাম্যাবস্থার শর্ত হিসেবে কি পাচ্ছি, এই দুটো বল কাজ করছে উপর দিকে, এমজি কাজ করছে নিচের দিকে, যেহেতু পড়ছে না তার মানে এই দুটো বল আর এমজি সমান হবে। দ্যাট মিন্স মিউ ডাব্লিউ এন প্লাস মিউ এইচ এন ইকুয়াল টু এমজি। তাহলে এন কমন নিলে পাবো এমজি বাই মিউ ডাব্লিউ প্লাস মিউ এইচ। এবার দেখো এন কোথা থেকে পেলাম, আমরা অনুভূমিক ভাবে যে বল প্রয়োগ করেছি তারই প্রতিক্রিয়া হিসাবে এন পেয়েছি। তাহলে অনুভূমিক বল আর এই এন সমান হবে, তাহলে আমাদের অনুভূমিক বলের মানটাই হবে এমজি বাই মিউ ডাব্লিউ প্লাস মিউ এইচ, যেখানে মিউ ডাব্লিউ মানে কি, বস্তু আর দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, আর মিউ এইচ মানে হাত ও বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এই ফর্মুলার উপর বেস করে একটা অঙ্ক দেখাই। ছায়া প্রকাশনীর প্রবলেম সেট 1 এর 6 দাগের অঙ্ক। এক ব্যক্তি 2 কেজি ভরের একটি ব্লককে খাড়া দেওয়ালের ওপর অনুভূমিক দিকে চেপে কোনো মতে ধরে রাখলেন। দেওয়াল ও ব্লকের মধ্যে মিউ 0.25 এবং ব্লক ও হাতের মধ্যে মিউ 0.15 হলে তিনি কি পরিমাণ বল প্রয়োগ করেছিলেন। তো আমাদের ফর্মুলা কি আছে, অনুভূমিক যে বল সেটা যদি আমি এফ দিয়ে ডিনোট করি, তাহলে ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু কি, এম জি বাই মিউ ডাব্লিউ প্লাস মিউ এইচ। এখানে এম কত আছে 2, এসআই তে আছে বলে জি আমি 9.8 ইউজ করলাম। মিউ ডাব্লিউ মানে ছিল কি, ডাব্লিউ ফর ওয়াল মানে বলেছিলাম মিউ ডাব্লিউ মানে বস্তু আর দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক। এখানে দেখো, এখানে বস্তু মানে ব্লক, আর ব্লক আর দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.25 প্লাস মিউ এইচ। মিউ এইচ কি বলেছিলাম, বস্তু আর হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, এখানে বস্তু মানে তো ব্লক, তাই ব্লক ও হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.15। তাহলে কত পাবো, 2 into 9.8 বাই 0.25 প্লাস 0.15 করলে আসছে 0.4। এখানেও এক ঘরে পয়েন্ট, এটা এক ঘরে পয়েন্ট কেটে গেল, 2 to the 4, তাহলে আমরা পাচ্ছি 49। তাহলে কতটা বল পাচ্ছি আমরা, কি পরিমাণ অনুভূমিক বল প্রয়োগ করেছিলেন, 49 নিউটন। চলে এসে এবার নেক্সট ফর্মুলা। এবার ফর্মুলা নাম্বার 7 দেখো, যে ধরো একটা টেবিল আছে, এখানে এই টেবিলের উপর একটা শিকল তার কিছুটা টেবিলের উপর রেখে ঝুলছে, কিছুটা টেবিলের উপর রেখে ঝুলছে, যেটুকু অংশ ঝুলছে তার দৈর্ঘ্য মনে করো এক্স, আর সম্পূর্ণ শিকলের দৈর্ঘ্য মনে করো এল। তাহলে টেবিলের উপর শিকলের কতটা দৈর্ঘ্য আছে, এল মাইনাস এক্স। এখন যদি আমরা ধরে নিই শিকলের একক দৈর্ঘ্যের ভর এম, তাহলে যেটুকু অংশ ঝুলছে তার ভর কত হবে, এক্স এম, আর তার ওজন কত হবে, এক্স এম জি, যা কাজ করবে নিচের দিকে। আবার একই রকম ভাবে যেটুকু শিকলের মানে যেটুকু অংশ টেবিলের উপরে আছে তারও তো ওজন কাজ করবে নিচের দিকে। সেটা কত, এই যে বললাম একক দৈর্ঘ্যের ভর এম, তাহলে আমাদের এল মাইনাস এক্স দৈর্ঘ্যের ভর হবে এল মাইনাস এক্স ইন্টু এম, আর ওজন করার জন্য করলাম 0। তাহলে শিকলের এই ওজনটা কাজ করবে কার উপর, যেহেতু টেবিলের উপর রাখা আছে টেবিলের উপর কাজ করবে, তখন টেবিল কি করবে, শিকলের উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া দেবে। এই প্রতিক্রিয়া লম্বভাবে কাজ করছে, তাই এটা লম্ব প্রতিক্রিয়া এন। এবার দেখো এই এক্স এম জি ওজনের জন্য শিকলটা নিচের দিকে পড়তে চাইবে, তখন কি হবে, বিপরীত দিকে বাধা দেবে কে, ঘর্ষণ বল। আর এই ঘর্ষণের জন্যই মনে করো শিকলটি পড়ছে না, মানে সাম্যাবস্থার শর্তে আমরা এটাই পাচ্ছি যে এই এক্স এম জি কে বাধা দিচ্ছে, ঘর্ষণ বল।
তাহলে সাম্যাবস্থা থেকে পাই কি পাচ্ছি, এটুকু অংশের ওজনকে প্রতিনিধিত্ব করছে ঘর্ষণ বল, মানে এক্স এম জি ইকুয়াল টু এফ। এখন দেখো ঘর্ষণ বল মানে আমরা জানি মিউ ইন্টু লম্ব বল, তো এফ এর জায়গায় লিখতে পারি মিউ ইন্টু লম্ব বল এন। আবার এখানে এন কোথা থেকে এসছে, এই যে শিকলের যে ওজন নিচের দিকে কাজ করছিল এল মাইনাস এক্স এম জি, তারই প্রতিক্রিয়া হিসাবে পেয়েছিলাম এন। তার মানে এন এর ভ্যালু যা এল মাইনাস এক্স ইন্টু এম জি ভ্যালু তাই। তাহলে এন মানে কত পাচ্ছি, এল মাইনাস এক্স ইন্টু এম জি। তাহলে এন এর জায়গায় বসিয়ে দিই এল মাইনাস এক্স ইন্টু এম জি। তাহলে বোথ সাইড দিয়ে এম জি কেটে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু পেলাম মিউ ইন্টু এল মাইনাস এক্স। এবার এখান থেকে আবার যদি মিউ চাই মিউ বার করতে পারবো, মিউ ইকুয়াল টু আসবে x বাই এল মাইনাস এক্স। আবার যদি বলে না কতটুকু ঝুলছে ঝুলন্ত অংশের দৈর্ঘ্য বলো, তো সেটাও বার করে নেওয়া যাবে। তো আলাদা করে যদি বার করতে চাই সেটাও ফর্মুলা হিসেবে দেখাচ্ছি, সেটাও আবার কত হবে। তাহলে এদিকে পাবো মিউ এল মাইনাস মিউ এক্স। তাহলে মিউ এর পার্টগুলো এই এক্স এর পার্টগুলো একদিকে নিয়ে আসি, তাহলে মিউ এক্স এর পাশে আসলে হয়ে যাচ্ছে প্লাস মিউ এক্স, এক্স কমন গেল 1 প্লাস মিউ ইকুয়াল টু পাচ্ছি মিউ এল। তাহলে এক্স ইকুয়াল টু পাবো মিউ এল বাই 1 প্লাস মিউ। তার মানে এখান থেকে আমরা যদি ঘর্ষণ গুণাঙ্ক চাই তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে ডিরেক্ট ঘর্ষণ গুণাঙ্ক বার করতে পারবো। আর যদি কতটুকু ঝুলছে চাই তো সেটা এখান থেকে বার করতে পারবো। আর যদি বলে যে না সম্পূর্ণ শিকলের দৈর্ঘ্যই চাইছে, তো যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, এল বেরিয়ে যাবে। তাহলে কোনটা একটু লিখে দেখাই, x ইকুয়াল টু হচ্ছে প্রথম x না আগে l দিয়ে লিখি। তাহলে l কি, সম্পূর্ণ শিকলের দৈর্ঘ্য, l মানে সম্পূর্ণ শিকলের দৈর্ঘ্য। x ইকুয়াল টু কি, ঝুলন্ত শিকলের দৈর্ঘ্য। স্মল m মানে শিকলের একক দৈর্ঘ্যে ভর। যদিও দেখো পরে কিন্তু এম আর কোথাও কোনো কাজে আসেনি। আর কি পাচ্ছি, মিউ, মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এই ফর্মুলার উপর বেস করে একটা অঙ্ক দেখা যাক। বোর্ডে একটা প্রবলেম দেওয়া হয়েছে, সেটা ছায়া প্রকাশনীর প্রবলেম সেট 1 এর 7 দাগের অঙ্ক। একটি শিকলের দৈর্ঘ্য 1 মিটার, শিকলটি একটি অনুভূমিক টেবিলে রাখা আছে। শিকল ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.25 হলে শিকলের সর্বাধিক কত দৈর্ঘ্যকে টেবিলের বাইরে ঝুলিয়ে রাখা যেতে পারে, কতটা ঝুলিয়ে রাখা যেতে পারে। তো এখানে আমাদের এই এক্স মানে ছিল ঝুলন্ত শিকলের দৈর্ঘ্য, আর আমার সেটাই চাইছে, তাহলে আমি এই ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি। তাহলে x ইকুয়াল টু কি আছে, মিউ এল বাই 1 প্লাস মিউ। মিউ এর ভ্যালু কত আছে, এখানে দেখো ঘর্ষণ গুণাঙ্ক 0.25, এল মানে কি ছিল, সম্পূর্ণ শিকলের দৈর্ঘ্য, যা এখানে 1 মিটার। আবার মিউ এর ভ্যালু বসিয়ে দিই 0.25, তাহলে উপরে পাচ্ছি 0.25, নিচে আসছে 1.25, পয়েন্ট পয়েন্ট কেটে যাচ্ছে, তাহলে 25। তাহলে 1/5 এ লিখতে পারি 0.2 মিটার। আবার মিটার থেকে আবার সেমিতে কনভার্ট করে নিতে পারি, তাহলে পাবো কত, 20 সেমি। তাহলে কতটা ঝুলিয়ে রাখা যেতে পারে, 20 সেমি। আবার দেখবে ছায়া প্রকাশনেরই MCQ 9 একটা অঙ্ক আছে, সেটাও তোমরা কিন্তু এই ফর্মুলার উপর বেস করে করতে পারবে। এবার চলে আসি নেক্সট ফর্মুলায়। এবার আসি ফর্মুলা নাম্বার 8। তো ফর্মুলা নাম্বার 8 এ বলছে অমসৃণ নত তলে পতনশীল বস্তুর উপর ক্রিয়াশীল নিম্নমুখী লব্ধি বল F ইকুয়াল টু mg ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। আর এই বলের প্রভাবে যে ত্বরণ সৃষ্টি হবে, নিম্নমুখী ত্বরণ, সেটা হবে g ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা।
অনুরূপে যদি আমরা উপর দিকে তুলতে চাই তাহলে যে ন্যূনতম বল দরকার সেটা হবে কিন্তু এই মাইনাসের জায়গায় প্লাস চলে আসছে। দেখো সেক্ষেত্রে আমাদের যে উপর দিকে তুলতে যে বল দরকার সেটা হচ্ছে কত, mg ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা। আর সেক্ষেত্রে কিন্তু আমাদের মন্দন সৃষ্টি হবে, আর সেই মন্দনও ঠিক এরই মতো, কিন্তু এখানে মাইনাস ছিল, এখানে চলে আসবে প্লাস। মন্দনে আমরা কত পাবো, জি ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা। এই ফর্মুলার উপর বেস করে প্রবলেম সেট 1 এরই, ছায়া প্রকাশনীর প্রবলেম সেট 1 এরও বেশ কিছু অঙ্ক কিন্তু করা যাবে। তো চলো একটা অঙ্ক করে দেখাই। ছায়া প্রকাশনীর প্রবলেম সেট 1 এর 8 দাগের অঙ্ক। 60 গ্রাম ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি নতি বিশিষ্ট একটি নত তলে রাখা আছে। নততল বরাবর নিচের দিকে লব্ধি বল 0.1764 নিউটন হলে ঘর্ষণ গুণাঙ্ক কত? তো আমরা ফর্মুলায় কি পেয়েছিলাম যে নততল বরাবর নিম্নমুখী যে লব্ধি বল কাজ করে সেই লব্ধি বল F ইকুয়াল টু mg ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। আমাদের এখানে চাইছে কি ঘর্ষণ গুণাঙ্ক, দ্যাট মিন্স মিউ চাইছে। F এর ভ্যালু কত আছে, 0.1764। এটা কিন্তু নিউটনে আছে, ফলো করে দেখো ভর কিন্তু গ্রামে আছে, তার মানে ওটাকে কেজিতে কনভার্ট করতে হবে। গ্রাম থেকে কেজি করতে গেলে আমি 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করব, কেজিতে কনভার্ট হয়ে গেল। জি এর ভ্যালু এসআই তে 9.8, সাইন থিটা মানে সাইন 30, থিটা হলো 30 আছে, মিউ জানি না, কস থিটা মানে কস 30। তাহলে এটা পাশে নিয়ে আসি, 0.1764 বাই 60 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 9.8 ইকুয়াল টু, এখানে পাবো সাইন 30 এর ভ্যালু হাফ মাইনাস কস 30 এর ভ্যালু হচ্ছে √3/2। মিউ এর মান যেহেতু চাইছি, আমি মিউ এর পার্টটাকে পাশে নিয়ে আসছি, এটাকে ওদিকে নিয়ে যাই। তাহলে মিউ √3/2 ইকুয়াল টু হাফ, এটা পাশে গেলে মাইনাস 0.1764 বাই 60 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 9.8। তাহলে মিউ ইকুয়াল টু কত হবে, এটা দিকে গেলে 2/√3 হয়ে যাচ্ছে, হাফ মাইনাস 0.1764 বাই 60 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 9.8। এবার এটা একটু ক্যালকুলেশন করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা মিউ এর ভ্যালু পেয়ে যাব। একই রকম ভাবে এটা যেমন 8 দাগের অঙ্ক, ঠিক 9 এর অঙ্কটাও কিন্তু আগে যে ফর্মুলাগুলো দিয়েছি 8 এ, সেই ফর্মুলার মধ্যে কোন একটাতে করলে হবে, কিন্তু কোনটা হবে সেটা আমি বলছি না। তাহলে 9 দাগের অঙ্কটাও কিন্তু পারা যাবে। এবার আসি নেক্সট ফর্মুলায়। এবার আসি ফর্মুলা নাম্বার 9 এ। তো ফর্মুলা নাম্বার 9 এ দেখো কি আছে, স্মল আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের ভিতরে নিম্নতম বিন্দুর সাপেক্ষে সর্বাধিক যে উচ্চতায় একটি বস্তুকণা স্থির থাকতে পারে তা হলো h ইকুয়াল টু r ইন্টু 1 মাইনাস 1 বাই √1 প্লাস মিউ স্কোয়ার। মানে এই মনে করো একটা ফাঁপা গোলক, এই ফাঁপা গোলকের ভেতরে মনে করে একটা বস্তু সর্বাধিক এই উচ্চতায় স্থির থাকতে পারে। এই উচ্চতাটা কার সাপেক্ষে করা হচ্ছে, এই যে নিম্নতম বিন্দু তার সাপেক্ষে। আর এই হাইটটাকে আমরা ডিনোট করছি কি দিয়ে, এইচ দিয়ে। আর আর এখানে কি, আর হচ্ছে আমাদের এই গোলকটার ব্যাসার্ধ। তাহলে এই ফর্মুলার উপর বেস করে একটা অঙ্ক করে দেখাই, চলো। বোর্ডে একটা প্রবলেম দিয়েছি, এটা ছায়া প্রকাশনীর এমসিকিউ 10 দাগের অঙ্ক। তো কোশ্চেনটা কি আছে, ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হলে স্মল আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ভেতরে একটি বস্তুকণা যে উচ্চতায় উঠে স্থির থাকতে পারে তা হলো অপশন এ 0.5 আর, অপশন বি 0.75 আর, অপশন সি 0.95 আর এন্ড অপশন ডি 0.134 আর। তাহলে যে উচ্চতায় স্থির থাকতে পারে, ফর্মুলা কি পাচ্ছি আমরা,
সেই উচ্চতা is equal to আসবে r into 1 minus 1 by root over 1 plus mu square। তাহলে এখানে r কিন্তু r ই দেওয়া আছে, কোশ্চেন এই যে r ব্যাসার্ধ, তার মানে r এর ভ্যালু নেই। মিউ কত আছে? দেখো মিউ এর ভ্যালু আছে 1 বাই রুট 3, তার স্কয়ার যদি করি তাহলে কত আসবে? 1 বাই 3। তাহলে এখানে পাবো 4 বাই 3, তার মানে 4 বাই 3, তারপর রুটের মধ্যে আছে, তাহলে রুট 3 টা উপরে তুলে দিলাম, আর 4 মানে 4 এর রুট করলে আমরা পাবো 2। লসাগু করলে এবার দেখো রুট 3 ভ্যালু হচ্ছে 1.732, তাহলে 2 থেকে 1.732 মাইনাস করলে আসবে 0.268 বাই 2, তাহলে কত আসছে? 0.134r। কোথায় আছে? অপশন ডি তে। দ্যাট মিন্স অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি নেক্সট ফর্মুলায়। এবার আসি ফর্মুলা নাম্বার 10 এ। তো ফর্মুলা নাম্বার 10 এ দেখো কি আছে? থিটা নতিকোণ বিশিষ্ট একটি মসৃণ নততল বরাবর নেমে আসতে একটি বস্তু যে সময় নেয়, নততল অমসৃণ হলে ওই একই দূরত্ব নামতে প্রথম ক্ষেত্রের n গুণ সময় যদি লাগে, তাহলে বস্তু ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হবে মিউ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই n স্কোয়ার ইন্টু ট্যান থিটা। তাহলে এই ফর্মুলার উপর চলো একটা অঙ্ক করেও দেখানো যাক। বোর্ডে একটা প্রবলেম দিয়েছি, এটা ছায়া প্রকাশনীর প্রবলেম সেট 2 এর 18 দাগ। কোশ্চেনটা দেখো কি আছে? 45 ডিগ্রি কোণে আনত একটি নততল বরাবর একখণ্ড বরফ পিছলে পড়তে যে সময় নেয়, তা নততলটি ঘর্ষণহীন হলে যে সময় লাগতো তার দ্বিগুণ। বস্তু ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করো। মানে আমাদের চাইছে কি? মিউ, আর এখানে থিটা কত দেওয়া আছে? 45। n এর ভ্যালু মানে মসৃণ থেকে তো অমসৃণে বেশি টাইম লাগে, তো সেই কতটা গুণ বেশি সময় লাগে সেটাই ছিল n। তাহলে এখানে দেখো সেই n এর ভ্যালু কত দেওয়া আছে? দ্বিগুণ মানে 2। তাহলে তুমি n এর ভ্যালু পাচ্ছ, থিটার ভ্যালু পেয়ে যাচ্ছ, তাহলে মিউ বার করা যাবে। তাহলে মিউ ইকুয়াল টু কত আসছে? 1 মাইনাস 1 বাই n স্কয়ার ইনটু tan থিটা। তাহলে আসছে 1 মাইনাস, আর n এর ভ্যালু তো 2, তার মানে 2 এর স্কয়ার যদি করি তাহলে আসবে 4, আর থিটা কত আছে? 45, তাহলে tan 45। আবার দেখো tan 45 এর ভ্যালু কত হয়? 1, তাহলে আমরা এখান থেকে পাবো 1, আর 1 মাইনাস 1 বাই 4 করলে হয় 3 বাই 4, আর 3 বাই 4 ইকুয়াল টু হয় 0.75। তাহলে আমরা ঘর্ষণ গুণাঙ্ক কত পেলাম? 0.75।